এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ঘুরিতে বাজে এখন 10:10, আর আমার বিছানা দেখছো এখনও তোলা হয়নি। ছেলে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, আর আমার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আজকে একটা নতুন ডিশ বানাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করব, তো সেটা তোমরা দেখবে অবশ্যই। আর এখন চা খেলাম, একটু চাটা খেয়ে আবার রান্নায় ফিরি। চলো আর বেশি কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছ আজকে পটলের মধ্যে আমি নুন আর হলুদ মাখাচ্ছি। আর এই রেসিপিটা আমি ফেসবুক থেকেই দেখেছি, দেখে ইন্সপায়ার হয়ে আজকে বানাচ্ছি। মানে ভীষণ ভাইরাল হয়েছে রেসিপিটা, আর সত্যি আজকে বানিয়ে দেখলাম, খেতে বেশ ভালোই লাগলো, অন্যরকম লাগলো। চিংড়ি খেতে আমার মানে একটু কেমন কেমন লাগছিল, কিন্তু এইভাবে চিংড়ি দিয়ে বানালাম, দেখলাম বেশ ডিফারেন্ট লাগলো আর ভালো লাগলো বেশ। তো পটলগুলোর খোসাগুলো এভাবে ছাড়াবে, মানে খোসাটা পুরো ফেলে দেবে না, শক্ত আবরণটা রাখবে, জাস্ট ছুরি দিয়ে ওপরে একটু ঘষে নেবে, মানে ঘষে ঘষে চোকলাগুলো ফেলে দেবে, পুরোটা ফেলবে না, মানে শক্ত আবরণটা ফেলে দেবে না, তাহলে কিন্তু হবে না। আর এইভাবে পটলগুলোকে আমি ভেজে নেব, পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। যারা ফেসবুকে দেখেছো তো তারা ভালোই, আর যারা দেখোনি তারা কিন্তু এই রেসিপিটা এইভাবে করে দেখতে পারো। আর একটা কথা বলে রাখি, ফেসবুকে যে সমস্ত রান্না দেখায় সেগুলো অবশ্যই প্রতিদিনের খাওয়ার মতো না, মানে তেল ঝাল একটু মশলা একটু বেশি দেয়। আমি সবই ব্যবহার করেছি, কিন্তু একটু পরিমাণ মতো, যেহেতু সবার স্বাস্থ্যের কথাও ভাবতে হবে, আর বিশেষত আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে তেল ঝাল মশলা খুব কম খাবে, তবুও ইউজ করি। তো পটলগুলো দেখো ভেজে নিয়েছি, আর ওদিকে চিংড়িটা বেটে নিয়েছি, মিক্সারে বেটে নিয়েছি, তোমরা শিলেও বাটতে পারো। আর এটা মেনলি দেখানো হয়েছে যে চিংড়ি মাছের মাথা দিয়ে, মাথা বেটে করা রান্নাটা, কিন্তু আমি পুরো চিংড়ি মাছটা এখানে ইউজ করেছি। আর কালো জিরের মধ্যে এখানে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো, এই সমস্ত পেস্ট একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পেস্টটা ভালো মতো কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, সব কিছুই একটু সামান্য পরিমাণেই ইউজ করার চেষ্টা করেছি, যাতে মানে একটু রান্নাটা লাইট হয়, কিন্তু এভাবেও খারাপ লাগেনি খেতে। তো সব মশলাগুলো দিয়ে আবার একটু মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে নিতে হবে। জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, যাতে লেগে না যায়। এবার দেখো বাটা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা কিছুক্ষণ কুক করে নেব মশলার সাথে। চিংড়ি মাছটা যতক্ষণ না রান্না হয়ে যাচ্ছে ভালো মতো, বুঝতে পারবে যে চিংড়িটা ভালো করে মিশে গেছে মশলার সাথে, তখন বুঝবে যে রান্না হয়ে গেছে চিংড়িটা। তারপর কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবে। আর পাশে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ রয়েছে, আজকে পমফ্রেট মাছটাও রান্না করব চিংড়ি মাছের সাথে। পমফ্রেট মাছটা আবার বাবি খায় না, তো আমরা তিনজন খাই, মামনি, আমি আর আমার হাজব্যান্ড। এবার চিংড়ি মাছটা ভালো করে রান্না হয়ে গেছে, এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে সামান্য একটু জল দিচ্ছি আমি, সামান্য একটু জল দিয়ে আস্তে লো ফ্লেম করে পটলগুলোর সাথে আমি কুক করে নেব। আমার বেশ ভালোই লেগেছে রান্নাটা, কিন্তু তোমরা একবার করে দেখতে পারো। আর আমার মাও চিংড়ি মাছের খোসা বেটে কিন্তু ওই রসটা দিয়ে অনেক রকম রান্না করতো, বেশ ভালো লাগতো রান্নাগুলো। আর এখানে সামান্য চিনি দিয়ে দিলাম, একটু পটল বা চিংড়ির কম্বিনেশনে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার দেখো চিংড়ি আর পটলটা বেশ সুন্দর রান্না হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, তাহলে এই রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা মানে খাওয়ার জন্য উপযুক্ত জিনিস হচ্ছে গরম ভাত। গরম ভাতে খেলে কিন্তু এই স্বাদটা বেশি ভালো লাগবে। ভাতটা ঠান্ডা হয়ে গেলে ততটা কিন্তু তোমরা এই স্বাদটা বুঝতে পারবে না। তো ওদিকে আমার চিংড়ি পটল রান্না হয়ে গেছে, এবার পমফ্রেট মাছটা রান্না করতে চলে এলাম। মাঝখানে সমস্ত ব্রেকফাস্ট যা করার ছিল করে নিয়ে আবার এখন পমফ্রেট মাছটা রান্না করতে এলাম। তো তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে, তার মধ্যে এবার পমফ্রেট মাছগুলো একটু মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে নুন টুনগুলো ঢোকে, যেহেতু বড় বড় মাছ তাই জন্য কাটিনি মাঝখান থেকে, গোটা গোটা মাছই রান্না করেছি, মাঝখানে একটু চিড়ে নিয়েছি।
একটু ঢাকা দিয়ে ভেজে নিই, বলা যায় না আবার কখন ছিটে চোখে মুখে এসে পড়বে। আর এবার মাছগুলো সব ভেজে নিয়ে তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে লো ফ্লেমে খানিক বেশ সময় ধরে একটু ভাজা করে নেব, যাতে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়, পুড়ে না যায় কিন্তু ভাজা হয় এরকম। হাই ফ্লেমে দিলে সেটা পুড়ে যাবে, তো লো ফ্লেমে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে নিচ্ছি। করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো দিয়ে জিরে ধনে হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যতটা ঝোল করব, খুব একটা ঝোল হয় না, একটু মাখা মাখা হয় পমফ্রেট মাছের, তো পাতলা ঝোল হয় না ন্যাচারালি। আর সর্ষে দিয়ে হয় বা এরকম মাখা মাখা করেই রান্না হয় পমফ্রেট মাছটা বেশিরভাগ। ঝোলটা দেখো ফুটে গেছে ভালো মতো, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছি যে খুব বেশি ঝোল দিইনি, একদম গা মাখা টাইপের হবে এটা। আর ছেলের জন্য পমফ্রেট মাছটা আজকে করিনি, ওকে পমফ্রেট মাছটা খাওয়ালাম না, ওর জন্য চিকেন স্টু বানাচ্ছি। স্টুয়ের মতো একদম পাতলা না, আর একটু আদা রসুন বাটা একটু বেশি দিয়ে। আর এখন প্রায় 1:30 বাজে, আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে চিংড়ি বাটা পটল দিয়ে প্রথমে খাবো, তারপর হচ্ছে পমফ্রেট মাছটা দিয়ে খাবো। পমফ্রেট মাছও আমার কিন্তু ভীষণ প্রিয় একটা মাছ, তো লাঞ্চটা বেশ আজকে ভালো জমিয়ে করলাম। ঘড়িতে বাজে প্রায় 10:30 আর আমাদের ডিনার হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর ছেলে আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরে ওর ঘুম ভেঙে গেছিলো তাড়াতাড়ি, মানে 4টে 4:30 অবধি ঘুমায়, সে কারণে 3:30-র সময় ঘুম থেকে উঠে গেছে। তো এখন কিছু সবজি কেটে রাখলাম কালকের জন্য। পুঁই শাক হবে, তো পুঁই শাকের চচ্চড়ি, তার মধ্যে তো পাঁচমিশালি সব সবজিগুলো, পটল ঝিঙে তারপরে কুমড়ো বেগুন এগুলো সব কেটে রাখলাম। কালকে একটু ইলিশ মাছের মাথা রয়েছে, যে সেদিন মাছ হয়েছিল সেই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, ওই মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা রান্না করব কালকে। আর তার সাথে কি করব এখনও জানি না ঠিকঠাক, সকালে উঠেই সেটা ঠিক হবে। তো আর একটু আবার ছেলেকে নিয়ে একটু গেছিলাম আমার মায়ের কাছে, মানে আমার বাপের বাড়ি, একটু ঘুরে এলাম। পড়ানো হয়ে গেছিলো যেহেতু, একটু টাইম ছিল ঘরে বসে, মানে সত্যি কথা বলতে আমার ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। মানে এটা হচ্ছে আমার অভ্যেস বলতে পারো, বাজে অভ্যেস বলতে পারো, বা ভালো অভ্যেস বলতে পারো, জানি না ঠিক। মানে পড়ানো থাকলে তো ভালো, আর পড়ানো না থাকলে আমি বেরিয়ে যাই বলতে কোথাও না আর কি, আমার মায়ের কাছেই যাই, বাপের বাড়িতে বেশিরভাগ দিন এটাই যাই, মানে কাছাকাছি তো আমার এটাই, তো এখানেই চলে যাই, ভালো লাগে বেশ। মা বাবার সাথে দেখা করতে, ভাইয়ের সাথে দেখা করতে। আর তার মানে আমার ছেলের দাদু দিদারও খুব ভালো লাগে আমার ছেলে গেলে, তো সেই জন্যই আর কি চলে যাই বেশ ঘন ঘন। এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের হয়তো ভালো লাগেও না, বাট সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আমার মনে হয় যে অ্যাজ আ মেয়ে আমার এটা করা উচিত, বা এটা মানে প্রত্যেকটা মেয়েরই, মানে অনেকের হয়তো দূরে বিয়ে হয়ে যায়, তাদের ক্ষেত্রে কথাটা আলাদা, বাট আমি যেহেতু কাছাকাছি আছি, তাই আমারও একটা ডিউটি আছে আমার মা বাবার প্রতি, বা তাদের সাথে একটু যত কিছু করতে পারি বা না পারি, অন্তত দেখা করলে আমার মনে হয় তাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে, এটুকুই ব্যাস, আর এর থেকে বেশি কিছু না। তো চলো, অনেকগুলো কথা বললো। আরেকটা কথা বলি, আমার শাশুড়ি মা কিন্তু কখনো বলেন না যে এতবার করে যাচ্ছ কেন বাপের বাড়ি, উনি কিছুই বলেন না, এটাকে সাপোর্টও করেন। সেটা আমার আরেকটা বড় পজিটিভ দিক। যদি আমি যেতাম আর বারবার কেউ বলতো বা সেটাকে খারাপ চোখে দেখতো, সেক্ষেত্রে আমার হয়তো কোথাও গিয়ে মনেও হতো যে না থাক, আজকে যাব না, বা এই তো সেদিন গেলাম আবার যাব, কি মনে করবে লোকে। আমি আমার পরিবারের কারোর কথাই বলিনি, হয়তো বাইরে কেউ বা যাই হোক, এটা যে কারোর মনে হয় সেটাও আমি ঠিক বলছি না, বাট অনেকের মনে হতে পারে, সেই দিক থেকেই বললাম।
তো চলো ব্লগটাকে এন্ড করি। তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই গরমে নিজেদের যত্ন নিও এবং আশেপাশে মানুষকেও যত্ন নেওয়ার চেষ্টা করো। বা যাই হোক, কিছু করতে পারি বা না পারি, সবার সাথে অন্তত একটু হেসে মিষ্টি করে কথা বললেই আমার মনে হয় যথেষ্ট। কারোর সাথে খারাপ ব্যবহার না করা বা কারোর মনে দুঃখ না দেওয়া, এইটুকু যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই আমার মনে হয় যে আমাদের চারপাশটা, আমাদের বাড়ির পরিবেশটা বা আমাদের এনভায়রনমেন্টটা সব কিছুই আর কি ভালো থাকবে। এটুকু চেষ্টা করতে পারি। আর একটা কথা আমার বারবার মনে হয় যে একটু গাছ লাগালে খুব ভালো হয়। আমি সেটা করতে পারি না, ভাবি যে কীভাবে করব বা কোথায় গাছ লাগাবো, কি করব। এই জিনিসটা আমার খুব বারে বারে মনে হয়। মানে চারিদিকে প্রকৃতির যে অবস্থা দেখছি, যেভাবে গরম বাড়ছে, আমরাই এখন এতটা গরমে কষ্ট পাচ্ছি, তার এরপরে যে আমাদের ফিউচার জেনারেশন, এদের কি হবে সেটা ভেবে আমার মাঝে মাঝে সত্যি খুব মনে কষ্ট হয়। কিন্তু তারপরেও আমি বুঝে উঠতে পারি না যে কোথা থেকে ঠিক শুরু করব। তো তোমরা যদি কেউ আমাকে বলতে পারো এই ব্যাপারটায় যে কীভাবে কি করলে একটু প্রকৃতিকে আমি ভালো করতে পারবো বা প্রকৃতিকে আমি সুন্দর করতে পারবো বা আমার পরবর্তী জেনারেশনকে আমি একটু ভালো রাখতে পারবো, তো তোমরা কেউ যদি কোনো রকম আইডিয়া দিতে পারো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আরও নতুন ভিডিও বানাতে আমার ইন্সপিরেশন পাবো। থ্যাংক ইউ। চলো, গুড নাইট, টাটা।